হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টির সঙ্গে এনেছি সেটি হচ্ছে অ্যাসিড, ক্ষারক ও ক্ষার। অ্যাসিড, ক্ষারক ও ক্ষার সম্বন্ধে আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে অ্যাসিড বলতে বলতে কী বোঝায়, ক্ষার বলতে কী বোঝায়, তার সঙ্গে অ্যাসিড ও ক্ষারের ক্ষারগ্রাহিতা, অম্লগ্রাহিতা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের, যেটা হচ্ছে বিভিন্ন ধর্ম, বিক্রিয়া, এ সম্বন্ধে আলোচনা করি। আজকে যে বিষয়টা প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে জায়মান হাইড্রোজেন বা অক্সিজেন। জায়মান হাইড্রোজেন বা অক্সিজেনের কথার সঙ্গে তোমরা হয়তো আগে পরিচিত থেকেও থাকতে পারো, কারণ তোমার ক্লাস 8-এ ছিল। জায়মান হাইড্রোজেন বা অক্সিজেনটা কি? যে কোনো বিক্রিয়ার দ্বারা সদ্য প্রস্তুত যে হাইড্রোজেন বা অক্সিজেন তাকে বলা হচ্ছে জায়মান হাইড্রোজেন বা জায়মান অক্সিজেন। তবে শুধু জায়মান হাইড্রোজেন বা অক্সিজেন নয়, জায়মান অন্য পদার্থ হতে পারে, ক্লোরিন হতে পারে বা অন্য পদার্থ। এগুলোকে জায়মান বলা হচ্ছে কেন, এর গুরুত্বটা কি? আসলে যেটা ধরা হয়, ভাবো যে Zn প্লাস H2SO4 বিক্রিয়া করলো, উৎপন্ন হলো Zn-SO4 প্লাস 2H লেখা হচ্ছে যদি বিক্রিয়া ফলে, অর্থাৎ পরমাণু অবস্থায়। পরে গিয়ে এই পরমাণুগুলি যুক্ত হয়ে অণু উৎপন্ন করছে। তাহলে বিক্রিয়ার সময় ধরা হচ্ছে এটা পরমাণু অবস্থায় থাকছে। আর পরমাণু অবস্থায় থাকায় এদের যে বিক্রিয়া করার সক্রিয়তা অণুর তুলনায় কিন্তু বেশি হয়। কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলি অংশগ্রহণ করে, অণু নয়। তাই বিক্রিয়া ঘটাতে গেলে আগে অণুগুলোকে পরমাণুতে ভাঙতে হয়, তারপর বিক্রিয়া ঘটে। তাই যে এই যেসব হাইড্রোজেনগুলো পরমাণু অবস্থায়, তাদের সক্রিয়তা কিন্তু সাধারণ হাইড্রোজেনের তুলনায় বেশি হয়। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব বিক্রিয়াগুলো সাধারণ যে কোনো মৌলের অণু করতে পারে না, সেটা জায়মান অবস্থায় যেসব পরমাণুগুলি সহজে করে দিতে পারে। যেমন ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি হাইড্রোজেন, ফেরিক ক্লোরাইড দেওয়ার মধ্য দিয়ে যদি হাইড্রোজেন চালনা করা হয়, দেখা যাবে কোনো বিক্রিয়া ঘটবে না, ফেরিক ক্লোরাইডের বর্ণের পরিবর্তন হবে না। এটি বর্ণ হলুদ, এটি হলুদই থেকে এলো। কিন্তু যদি ফেরিক ক্লোরাইড দ্রবণে আমরা 10টা লঘু SO4 যোগ করে হাইড্রোজেন যদি উৎপন্ন করি, তাহলে কি দেখাবে? ফেরিক ক্লোরাইড বিজারিত হয়ে উৎপন্ন করবে ফেরাস ক্লোরাইড, তাই এর বর্ণ হলুদ থেকে হয়ে যাবে সবুজ। অর্থাৎ সরাসরি হাইড্রোজেন যোগ করায় বিক্রিয়া কিছু ঘটল না, কিন্তু যখনই আমরা 10টা লঘু SO4 যোগ করলাম, তার ফলে যে হাইড্রোজেন উৎপন্ন হলো সেটা কিন্তু সহজে বিক্রিয়া করে দিল। তাই ধরা হয় যে সাধারণ যে হাইড্রোজেন তুলনায় এই হাইড্রোজেনের সক্রিয়তা কি বেশি, যাকে বলে জায়মান হাইড্রোজেন। বর্তমানে কিন্তু এই জায়মান হাইড্রোজেনের যে তত্ত্বটা সেটা কিন্তু বাতিল করা হয়েছে। জায়মান হাইড্রোজেন বা জায়মান ক্লোরিন বোঝাচ্ছে যে বিক্রিয়ার ফলে হাইড্রোজেন বা অক্সিজেন এগুলো হয়তো পরমাণুতে থাকতে পারে, কিন্তু বিক্রিয়ার গতিশীলতার জন্য এরা দায়ী নয়। তো দায়ীটাকে ফেরিক ক্লোরাইড দ্রবণ যখন আমরা যোগ করছি, তো সেটি কিন্তু দ্রবণ ভেঙে যায় Fe3+ আর CC-। যখন দ্রবণ যোগ করা হচ্ছে Zn আর H2SO4, কি দেখা যায়? H2SO ভেঙে যায় 2H+,
আর SO4 ডল মাইনাস আয়ন, অর্থাৎ এই অবস্থায় চলে আসে। তাহলে এখন তাহলে কি হয়, এখন Zn কি করে, Zn যেহেতু ধাতু, তা সে কি যাবে, সে যাবে ইলেকট্রন গ্রহণ করতে যাবে। তা Zn না, এর বর্জন করতে যাবে, Zn দুটি ইলেকট্রন বর্জন করে দেবে, উৎপন্ন করে Zn2+। কিন্তু এই যে দুটি ইলেকট্রন বর্জন করছে, এটি কে গ্রহণ করবে? কারণ একজন যদি বর্জন করে তাহলে অপরকে তো গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে যে Fe3+ আছে, Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হয়ে যায় Fe2+। অপর ইলেকট্রনটি H+ গ্রহণ করে H পরমাণু পরিণত হয়, আর দুটি H পরমাণু দিয়ে তৈরি হয় H2 অণু। অর্থাৎ প্রকৃতপক্ষে কিন্তু যে জায়মান হাইড্রোজেনের যে তত্ত্বটা, সেটা অনুযায়ী কিন্তু যে ফেরিক আয়নটা কিন্তু ফেরাস আয়নে পরিণত হচ্ছে না। সেটি পরিণত হওয়ার মূল কারণ কি? সেটি পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে যে জিঙ্কের দ্বারা বর্জিত ইলেকট্রন। জিঙ্কের দ্বারা বর্জিত ইলেকট্রন একদিকে ফেরিক আয়নকে ফেরাস আয়নে পরিণত হচ্ছে, অপরদিকে H+ যে আয়ন তাকে আবার হাইড্রোজেন পরমাণু পরিণত হচ্ছে, আর দুটো হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে। তাই যে জায়মান হাইড্রোজেন তত্ত্ব, সেটা কিন্তু বর্তমানে পুরোপুরি বর্জিত করা হয়েছে। এখানে প্রকৃতপক্ষে এটি যে একটা আয়ন দ্বারা ইলেকট্রন বর্জন আর অপর আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ ছাড়া অন্য কিছুই নয়। এরপর আমাদের আসছে আগের দিন যে সব আলোচনা করেছিলাম, HCl, HNO3, H2SO4, NOH, এদের শিল্পে ব্যবহার। এই যে তিনটি অ্যাসিড ও একটি ক্ষারের নাম বলা হলো, এগুলোর কিন্তু শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন HCl অ্যাসিড, আগে বলেছি HCl অ্যাসিড অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 3 আয়তন গাঢ় HCl আর 1 আয়তন গাঢ় HNO3 নিয়ে তৈরি হচ্ছে অম্লরাজ। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, যেটি যে সোনা রূপোর মতো বড় ধাতুগুলো গলাতে কাজে লাগে। এছাড়া কি, এছাড়া যে শৌচাগারে আগে কিন্তু যে HCl অ্যাসিড ব্যবহার হতো, বর্তমানে যদিও সেটা বলতে গেলে বন্ধ হয়ে গেছে। তাছাড়া যে বয়লার, অর্থাৎ বড় বড় যেসব পাত্র যেখানে যেগুলো শিল্প কারখানায় ব্যবহৃত হয়, সেই বয়লারের মধ্যে যে আস্তরণ থাকে, সেই আস্তরণগুলো পরিষ্কার করার জন্য HCl অ্যাসিড ব্যবহার করা হয়। ক্লোরিন প্রস্তুতিতেও HCl অ্যাসিডের ব্যবহার আছে। এছাড়াও ওষুধ শিল্পে রঞ্জন অর্থাৎ রং করার বা চামড়া শিল্পে HCl অ্যাসিড ব্যবহৃত হয়। HNO3 অ্যাসিডের কি ব্যবহার? HNO3 এর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে বিভিন্ন রকম সার প্রস্তুতিতে। অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর আরও নানা রকম যে নাইট্রেট গঠিত যেসব সার আছে, সেই সার প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া অম্লরাজ প্রস্তুতিতেও এর ভূমিকা আছে। তাছাড়া যে বিভিন্ন রকম বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে, TNT, ট্রাইনাইট্রোটলুইন, যার পুরো নাম নাইট্রোগ্লিসারিন, পিক্রিক অ্যাসিড,
এসব বিভিন্ন রকম বিস্ফোরক দ্রব্য বস্তুতে AK-3 ব্যবহার করা হয়। এছাড়াও AK-3 আরও ব্যবহার হচ্ছে বিভিন্ন ধাতু ও ধাতু সংকট দ্রবীভূত করতে আর বৈদ্যুতিক সেল তৈরিতে, অর্থাৎ ব্যাটারি তৈরিতেও এটি কাজে লাগে। এরপর হচ্ছে H2SO4। যত অ্যাসিড আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিড হলো H2SO4, সালফ্রিক অ্যাসিড। এর ব্যবহার এতই বেশি যে একে বলা হয় রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিও। এটিও বিভিন্ন রকম সার প্রস্তুতিতে, যেমন যে অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, এইসব সার প্রস্তুতিতে অনেক ব্যবহার করা হয়। সার প্রস্তুতি ছাড়াও এটি যে ব্যাটারি তৈরি করা হয় সরল ভোল্টীয় কোষ, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে এটি কিন্তু থাকে। এছাড়াও বিভিন্ন রকম অ্যাসিড, সেটা HCl অ্যাসিড হোক, HNO3 অ্যাসিড হোক, বা এমনকি যে H2SO4 তৈরি করতেও কিন্তু H2SO4 কিন্তু ব্যবহার আছে। এছাড়াও বিভিন্ন রকম বিস্ফোরক, যেমন আগে যেগুলো বলা যায় TNT, নাইট্রোগ্লিসারিন, গান কটন, এইসব বিস্ফোরক দ্রব্য তৈরিতেও কিন্তু H2SO4 ব্যবহার করা হয়। বস্ত্র, কাগজ শিল্পে ব্যবহার করা হয়, ধাতু শোধন ও তড়িৎ লেপন ব্যবহার করা হয়। আর একটা যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আর্দ্র গ্যাস শুষ্ক করতে, অর্থাৎ কোনো গ্যাসের মধ্যে যদি জলীয় বাষ্প উপস্থিত থাকে তা সেই জলীয় বাষ্প শোষণ করতে কিন্তু H2SO4 ব্যবহার করা হয়। কারণ গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি কি গায়ে লাগে? এটি সাবান, কাগজ, এসব দ্রব্য প্রস্তুতিতে এর বহুল ব্যবহার আছে। এছাড়াও এর আরও যেসব কাজ হচ্ছে জৈব রঞ্জক পদার্থ উৎপন্ন করতে, পেট্রোলিয়ামজাত পদার্থের শোধনে, রবার শিল্পে, তৈলাক্ত যন্ত্রাংশ ও ধাতুর পাত পরিষ্কার করতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা ব্যবহৃত হয়। এরপর যেটা হচ্ছে যে পরীক্ষাগারে অ্যাসিড বা ক্ষারের ক্ষতিকর প্রভাব। পরীক্ষাগারে যখন আমরা অ্যাসিড ও ক্ষার ব্যবহার করব তখন কিন্তু আমাদের অত্যন্ত সাবধানে ব্যবহার করা উচিত। যদি আমরা লঘু অ্যাসিড নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে সেটি অত ক্ষতিকারক নয়, কিন্তু গাঢ় অ্যাসিড মানে সেটা কিন্তু ক্ষতিকারক, গাঢ় অ্যাসিড হোক বা গাঢ় ক্ষার হোক। কারণ গাঢ় কথার অর্থ কি? গাঢ় কথার অর্থ হচ্ছে তার মধ্যে জলের পরিমাণ কম, আর যখনই অ্যাসিড বা ক্ষারের মধ্যে জলের পরিমাণ কম হবে তখন যদি সেই অ্যাসিড বা ক্ষার যদি আমাদের চামড়ার উপর পড়ে বা শরীরের যে কোনো জায়গায় পড়ুক না কেন, সেটা কী করবে? সেই অংশ থেকে তীব্র গতিতে জল শোষণ করতে শুরু করবে। ফলে দেখা যাবে সেখানে ক্ষতের সৃষ্টি হতে পারে, ফসকা হতে পারে, বা সেই জায়গাটা পুড়ে গিয়ে পুরো কালো হয়ে যেতে পারে। যের প্রভাবে যদি গাঢ় অ্যাসিড যদি আমাদের চোখে পড়ে তাহলে চোখের দৃষ্টিশক্তি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, মুখে পড়লে মুখ বেঁকে যেতে পারে, আরও নানারকম কিন্তু ক্ষয়ক্ষতি আমাদের শরীরে হতে পারে। কারণ আমাদের শরীরের যে চামড়ার মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে জলের পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর জলের পরিমাণ যদি ঠিকঠাক যদি না থাকে শরীরের কোনো অংশে, তাহলে কী হবে? তাহলে কিন্তু সেই জায়গার গঠনটা পাল্টে যেতে পারে। তাই সর্বদা গাঢ় অ্যাসিড নিয়ে কাজ করার সময়, গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার নিয়ে কাজ করার সময় অত্যন্ত যে সতর্কতার সঙ্গে কাজ করা উচিত। তাহলে এদের নিয়ে কাজ করার সময় আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? প্রথম হচ্ছে পরীক্ষাগারে যখনই আমরা এইসব অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করব
তাহলে আমাদের পরীক্ষাগারের জন্য যে বিশেষ পোশাক যা করা হচ্ছে অ্যাপ্রন, এটা পরে কাজ করা উচিত। তার সঙ্গে যে চোখে গগলস বা চশমা পরা উচিত, যাতে চোখটা এইসব অ্যাসিডের থেকে আর শরীরটা যাতে এই অ্যাসিড ও ক্ষার থেকে যাতে রক্ষা পায়। অ্যাসিড ও ক্ষারকে সর্বদা কাচের বোতলের মধ্যে রাখা উচিত, কারণ কাচের বোতল ছাড়া যদি অন্য জায়গায় রাখা হয়, কোনো হয়তো ধাতব পাত্রে দেখা গেলো আমরা একটা গাঢ় অ্যাসিডকে রেখে দিলাম, তাহলে কী দেখাবে, সেই অ্যাসিডটি সঙ্গে সঙ্গে সেই ধাতব পাত্রের সঙ্গে বিক্রিয়া করে দিল, ফলে দেখালো সেই ধাতব পাত্র নষ্ট হয়ে গেল। তাই একে সর্বদা অ্যাসিড বা ক্ষারকে সর্বদা কোথায় রাখা উচিত, ধাতব পাত্রের মধ্যে রাখা উচিত, কাচের বোতলের মধ্যে রাখা উচিত। ঠিক আছে, যখন আমরা গাঢ় অ্যাসিড বা ক্ষারের গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণ প্রস্তুত করব, সবসময় কী করতে হবে, সবসময় আমাদের জলের মধ্যে ফোঁটা ফোঁটা করে অ্যাসিড বা ক্ষার মেশাতে হবে। কখনো গাঢ় অ্যাসিড বা ক্ষারের মধ্যে জল মিশিয়ে আমরা কিন্তু লঘু দ্রবণ প্রস্তুত করব না। কেন? কারণ যখনই আমরা গাঢ় অ্যাসিড বা ক্ষারের মধ্যে জল যোগ করতে যাবো, তখন কি দেখাবে যে এই গাঢ় অ্যাসিড বা ক্ষার তীব্র জলাকর্ষী পদার্থ হয়, তীব্র গতিতে সেই জলটা শোষণ করবে, ফলে সেখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাই যাতে সেরকম যাতে না হয়, এই জন্য আমরা জলের মধ্যে অ্যাসিড বা ক্ষার যোগ করব। অ্যাসিড বা ক্ষারের মধ্যে কখনো কিন্তু জল যোগ করব না। যদি কোনো কারণে শরীরের মধ্যে অ্যাসিড বা ক্ষার হতে পড়ে গেল গায়ের মধ্যে, তাহলে তখন কী করা উচিত, তখন সঙ্গে সঙ্গে সেই জায়গাটা জল দিয়ে ধোয়া উচিত। জল দিয়ে ধুয়ে পর সেখানে সালফার ডাইজিন বলে এক প্রকার মলম হয়, সেই মলমটা লাগানো উচিত। কখনো কিন্তু যদি অ্যাসিড পড়ে, তাহলে সেই জায়গাটাকে ক্ষার দিয়ে বা ক্ষার পড়লে সেই জায়গাটা অ্যাসিড দিয়ে কিন্তু প্রশমিত করার চেষ্টা করা উচিত নয়। কারণ যখনই আমরা শরীরে অ্যাসিড পড়ে যদি ক্ষার দিয়ে প্রশমিত করতে চাই, তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হবে, ঠিক আছে, কিন্তু সেই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হবে, সেই তাপে কিন্তু শরীরে ক্ষতি করতে পারে। তাই সবচেয়ে ভালো হচ্ছে যে সেই জায়গায় জল দিয়ে ধোয়া। কারণ আগে বলেছি যে অ্যাসিড বা ক্ষারের মূল কাজ কি করে, গাঢ় অ্যাসিড বা ক্ষার যে শরীর থেকে জলীয় অংশ শোষণ করবে, তা সেখানে যদি আমরা যদি জল যদি প্রয়োগ করে যাই, তা সেই জলটা কী করবে, যে শরীরের যেসব জায়গায় জলের পরিমাণ কমাচ্ছে সেখানে জলের পরিমাণ বাড়াবে, ফলে সেই জায়গাটায় কোনো ক্ষত সৃষ্টি করতে সহজে দেবে না। এবার আসছে অ্যাসিড ও ক্ষারের দ্রবণে জলীয় দ্রবণের প্রভাব। আরহেনিয়াসের তত্ত্বে কিন্তু আমরা আগে পড়েছি যে অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞা কিন্তু জলীয় দ্রবণ কথাটা উল্লেখ আছে, অর্থাৎ জল ছাড়া কিন্তু অ্যাসিড ও ক্ষার সেখানে বোঝায় না। সাধারণ ক্ষেত্রেও দেখা যায় এরকম অনেক উদাহরণ আছে যেখানে যদি জল অনুপস্থিত থাকে, তাহলে একটা পদার্থ কিন্তু তার অ্যাসিড বা ক্ষার ধর্ম প্রদর্শন করে না। যেমন HCl গ্যাস, যদি আমরা একটা নীল লিটমাস কাগজ নিলাম, তারপরে HCl গ্যাস চালনা করলাম, কি দেখবো, যে নীল লিটমাস কাগজের বর্ণ কিন্তু লাল হবে না। এছাড়া যদি কোনো জৈব দ্রাবক যদি নিই, যেমন ক্লোরোফর্ম বা বেনজিন, এসব নিয়ে তার মধ্যে যদি লিটমাস কাগজ যদি যোগ করে HCl গ্যাস চালনা করি, তখন দেখব তার বর্ণ লাল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যে সেই সব দ্রাবকের মধ্যে HCl গ্যাস দ্রবীভূত হয়তো হলেও হতে পারে, কিন্তু সেটা কখনো যে আয়নে ভাঙবে না। তাই HCl গ্যাসকে যখন আমরা জলের মধ্যে দিচ্ছি, কি দেখা যায়, জলের মধ্যে দিলেই সেটা কি করে, HCO+ ও Cl- আয়ন উৎপন্ন করে।
এই H3O প্লাস আয়ন উৎপন্ন হলো। এটি কি করে? এটি নীল লিটমাস কাগজকে লাল করতে সাহায্য করে। ফলে কি দেখা যায়, যখনই আমরা HCl এর জলীয় দ্রবণ নিলাম, তার মধ্যে যদি নীল লিটমাস কাগজ যোগ করি, তা দেখব বর্ণটা লাল হয়ে গেল। অর্থাৎ যতক্ষণ না জল পাওয়া যাচ্ছে না, ততক্ষণ কিন্তু যে নীল লিটমাসের কাগজের বর্ণ লাল হতে পারছে না, অর্থাৎ অ্যাসিড ধর্ম প্রদর্শিত হচ্ছে না। এছাড়া যদি সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের যদি আমরা দুটোকে যদি মিশ্রিত করি, তাহলে দেখবো যে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে না। সাইট্রিক অ্যাসিডটি সাইট্রিক অ্যাসিড হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। সাইট্রিক অ্যাসিড এটা কি সাইট্রিক অ্যাসিড সংকেত। কিন্তু যখনই এই মিশ্রণের মধ্যে আমরা জল যোগ করবো, জল যোগ করে কি দেখা যায় যে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন থাকে। কেন হয় সেটা? কারণ জলের উপস্থিতিতে কি হয়, দেখা যায় সাইট্রিক অ্যাসিডটি ভেঙে গিয়ে H+ আয়ন উৎপন্ন হয়। এবার H+ আয়ন কি করে, যেটা কি সোডিয়াম কার্বনেট হোক বা বাইকার্বনেট হোক, যদি আমরা নিই সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে বিক্রিয়া ঘটায়, সোডিয়াম কার্বনেট ভেঙে যায় কি রূপে, তখন Na+CO3 জল মাইনাস আয়ন রূপে, প্রথমে 2Na+ আর H2CO3, এই H2CO3 ভেঙে উৎপন্ন হয় H2O আর CO2। যতক্ষণ না জল যোগ করাচ্ছে না, ততক্ষণ কিন্তু যে এখানে H+ আয়ন উৎপন্ন হবে না, আর Na2CO3টাও ভাঙবে না। অর্থাৎ জল যোগ করার পরে কিন্তু যে এদের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এছাড়া অ্যামোনিয়া NH3 সাধারণ অবস্থায় ক্ষার ধর্ম প্রদর্শন করে না। যখন NH3 এর মধ্যে জল যোগ করা হয়, NH4OH হয়, তখন সেটি ক্ষার ধর্ম প্রদর্শন করে এবং লাল লিটমাস কাগজকে নীল করতে সাহায্য করে। অর্থ বুঝে যাচ্ছে যে জলীয় দ্রবণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এসবের ক্ষেত্রে। এরপর এটা আসছে যে পিএইচ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। পিএইচ জিনিসটি, যার সাহায্যে আমরা একটা দ্রবণ আম্লিক না ক্ষারীয় সেটি কিন্তু বলতে পারবো। একটা দ্রবণ আম্লিক বটে না ক্ষারীয় সেটা কিন্তু নির্ণয় করা যায় পিএইচ এর দ্বারা। তাহলে পিএইচ জিনিসটি কি, তা উদ্ভব হলো কি থেকে আমরা আগে দেখব। আমরা জানি বিশুদ্ধ জল যদি আমরা নিই, বিশুদ্ধ জলে কি দেখাবে যে জলে H+ আর OH- আয়নের যে ভাঙনটা হয় অত্যন্ত অল্প পরিমাণে, খুব কম পরিমাণ জলের অণু কিন্তু H+ আর OH- আয়নে ভাঙে। দেখা যায় জলের মধ্যে H+ আর OH- আয়নের যে গুণফলটা, গাঢ়ত্বের যে গুণফল, সেটা 10⁻⁻14। এরপর যদি দেখা যায় আমরা কোনো একটা অ্যাসিড সেখানে যোগ করলাম, অ্যাসিড যোগ করলে কি হয়,
অ্যাসিড যোগ করলে সেই অ্যাসিডটা কি করবে, যেমন HCl অ্যাসিড যদি ভেঙে যাবে H প্লাস Cl মাইনাস আয়নে, ফলে সেটা কি করবে, সেটি দ্রবণে অ্যাসিডের H প্লাস আয়নের যে গাঢ়ত্ব পরিমাণ বাড়াবে। প্রথম অবস্থায় অর্থাৎ যখন জলের মধ্যে কোনো অ্যাসিড বা ক্ষার নেই, তখন দেখা যায় H প্লাস আর OH মাইনাস আয়ন উভয়ের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁻7 করে। তাহলে মোট 10⁻7 ইন্টু 10⁻7 মানে 10⁻40। কিন্তু যখনই আমরা দ্রবণের মধ্যে হয়তো অ্যাসিড যোগ করলাম, তাহলে কি দেখা যায় যে এখানে H প্লাস আয়নের গাঢ়ত্ব কি দেখা যায়, বেড়ে যায়। এখন H প্লাস আয়নের গাঢ়ত্ব যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, OH মাইনাস আয়নের গাঢ়ত্ব কিন্তু কমবে, কারণ H প্লাস আর OH মাইনাস আয়নের মোট গাঢ়ত্ব থাকবে দ্রবণের মধ্যে সর্বদাই 10⁻⁻14 এই ঘাতে, কখনো তার থেকে বেশি হবে না, কম হবে না, মোট হবে এতটা। তাহলে যখনই আমরা H প্লাস আয়ন যোগ করি, তখন গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ এর ঘাতের মাইনাস থেকে মাইনাসটা কমে যাচ্ছে। যেমন দেখা গেল হয় 10⁻7 এর জায়গায় হলো 10⁻6 হয়ে গেল। এখন পিএইচ জিনিসটা কি, পিএইচ হচ্ছে এই যে দ্রবণের মধ্যে আমরা H প্লাস আয়নের যে গাঢ়ত্ব পাচ্ছি, এই গাঢ়ত্বের লগের 10-এর নিধানে যে মানটা মাইনাস দিয়ে, সেটা হচ্ছে কি, যে পিএইচ, অর্থাৎ পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ H প্লাস দিয়ে ইনটু 10। এখন পিএইচ, এখন লগ জিনিসটা কি, লগ জিনিসটা তোমরা যে অঙ্কের ক্ষেত্রে একেবারে শেষ অধ্যায় গিয়ে জানতে পারবে। এখন শুধু তোমাদের এটা জানাই যে এখন তোমাদের এটা শুধু যে জেনে রাখার জন্য যে পিএইচ মানে হচ্ছে এই জিনিসটা মাইনাস লগ এখানে 10 NH প্লাস। তাহলে যদি এরকম থাকে তাহলে কি দেখা যায়, যদি দেখা গেল H প্লাস আয়ন গাঢ়ত্ব 10⁻6 গেল বেড়ে গিয়ে, তাহলে এই মাথার ঘাতটা বাইরে বেরিয়ে যায়। মাথার ঘাতটা বাইরে নিয়ে গেলে কি হয়, এখানে যা আছে এখানে তাই তাই মান হয়ে গিয়ে 1, অর্থাৎ পিএইচ হয়ে যায় 6। তাহলে যদি 10⁻7 থাকে তাহলে কত হবে পিএইচ এর মানটা, অর্থাৎ 7 হলে কিন্তু কি হচ্ছে, এখানে দ্রবণটি হচ্ছে প্রথম। এরপর যদি H প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে ঘাতটা মাইনাস এর পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ -6 -5 -4 এরকম থাকবে। তাই তার পিএইচ এর মানটা কি হবে, কমতে থাকবে। অর্থাৎ যদি দ্রবণে কি যদি আম্লিক হয়, তো সেই ক্ষেত্রে তার যে পিএইচ এর মানটা 7 থেকে ক্রমশ কমতে থাকবে। 7 থেকে কমে 6, 5, 4, 3, 2, 1, মানে 0 থেকে 7 পর্যন্ত হতে পারে, 7-এর আগে পর্যন্ত। তখন কি বলবো, যে আমরা বলবো যে দ্রবণটি হচ্ছে আম্লিক। 7 হলে আমরা দেখলাম কি আসছে, তখন H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নের মোট গাঢ়ত্ব হচ্ছে সমান, দুটো গাঢ়ত্ব সমান, তাই সেটা হচ্ছে প্রসম। বা সেখানে যতটা H প্লাস আয়ন আছে ততটাই OH মাইনাস আয়ন আছে। এখন যদি দেখা হলো আমরা OH মাইনাস আয়ন যোগ করলাম, ক্ষারীয় NaOH, Na প্লাস আর OH মাইনাস, সেক্ষেত্রে দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বাড়বে। OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বাড়লে কি হবে, H প্লাস আয়নের গাঢ়ত্ব কমে যাবে, অর্থাৎ এখানে মাইনাসের পরিমাণটা বাড়বে। বেড়ে কি হতে পারে, বেড়েটি
-7 থেকে -8, -9, -10, -11, 12, 13, 14 পর্যন্ত হতে পারে, -14 পর্যন্ত। কারণ এটা যদি -14 হয় তাহলে এটা হয়ে যাবে 0, আর ওই -11 10 to 0 বা 1-এর থেকে বেশি হতে পারে না। এটা কত হবে, যে 0 হতে পারে। তাই এখানে যেটা আমাদের h+1 সর্বনিম্ন যে গাঢ়ত্ব সেটা হতে পারে 10 to the -14। তাহলে যদি h+1 গাঢ়ত্ব যদি হয় 10 to the -14, তাহলে pH এর মানটা কি হতে পারে, মাইনাস দিয়ে -14, অর্থাৎ শুধু 14। অর্থাৎ যে pH এর মান কখনো 14 অপেক্ষা বেশি হতে পারে না। আর তাহলে আমরা কি পাচ্ছি, যে যদি 7 যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু সেই যে দ্রবণটি হবে ক্ষারীয়। pH এর মান যদি 7 বেশি হয়ে যায় তাহলে সেটাও ক্ষারীয়। কারণ pH এর মান যখন 7 বেশি অর্থাৎ 8, 9, 10, মানে এই ঘাতটা হয়ে যাবে -8, -9, -10, অর্থাৎ সেক্ষেত্রে h+1 গাঢ়ত্ব কমে যাবে, সেটা ক্ষারীয় হবে। তাই 7 বেশি যদি হয়, 7 বেশি থেকে 14 পর্যন্ত কি হবে, যেটা হচ্ছে দ্রবণটি হবে ক্ষারীয়। তাহলে পাচ্ছি যে আম্লিক কখন, যখন pH 0 থেকে 7 কম। প্রশ্ন কখন, pH হচ্ছে 7। আর ক্ষারীয় কখন, যখন pH হচ্ছে 7 বেশি থেকে 14 পর্যন্ত। এখন এই pH এর উপর নির্ভর করে এসেছে pH স্কেল, যেমন বা pH এর নির্দেশক। যেমন আগে আমরা পেয়েছি যে লিটমাস কাগজ বা ফেনোলফথেলিন বা মিথাইলোরেন, এগুলো নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। কারণ এগুলো কি দেখা যায়, যে আম্লিক, ক্ষারীয় বা প্রশম দ্রবণে উপস্থিত থেকে কি হচ্ছে, যে সেই দ্রবণের বর্ণের পরিবর্তনের মাধ্যমে সেটি কি আম্লিক ওঠে না ক্ষারীয় ওঠে না প্রশম, সেটা নির্দেশিত করে দিই। কিন্তু যে সেটা শুধুমাত্র আম্লিক, ক্ষারীয় না প্রশম সেটা নির্দেশিত করে, কিন্তু সেটা কতটা আম্লিক বা ক্ষারীয় বা প্রশম সেটা কিন্তু নির্দেশিত করতে পারে না। অর্থাৎ সেই ক্ষেত্রে কি দেখা যায়, যে লিটমাস কাগজ বা ফেনোলফথেলিনের ক্ষেত্রে যদি একটা দ্রবণ যদি তীব্র আম্লিক হয় বা মৃদু আম্লিক হয়, উভয় ক্ষেত্রে কিন্তু যে তার বর্ণ একই থাকবে। আবার তীব্র ক্ষারীয় বা মৃদু ক্ষারীয় ক্ষেত্রেও বর্ণ একই থাকবে। তাই যে দ্রবণটা তীব্র আম্লিক না মৃদু আম্লিক, তীব্র ক্ষারীয় না মৃদু ক্ষারীয়, এটা আমরা বলতে পারবো না সেখান থেকে। কিন্তু pH বিষয়টা এরকমই একটি বিষয় যেখানে কিন্তু যে আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে দ্রবণটা কীরকম, কতটা তীব্র বা কত মৃদু আমরা বলতে পারবো। কারণ এখানে pH নির্দেশক বলে যে রাখি, এই জন্য যে কাগজটি ব্যবহার করা হয় সেখানে 0 থেকে শুরু করে 14 পর্যন্ত, pH এর 0 থেকে শুরু করে 14 পর্যন্ত বিভিন্ন মানের জন্য কাগজের বর্ণ হয় বিভিন্ন রকম। আর সেই বর্ণের দ্বারাই কিন্তু আমরা যে একটা দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা কিন্তু জেনে নিতে পারি। যেমন দেখো, 0 হলে গাঢ় লাল, 1 হলে শুধু লাল, 2 তার থেকে হালকা লাল, 3 কমলা, 4 হালকা কমলা, 5 হলুদ বা কমলা,
6 হলুদ ও সবুজ, 7 সবুজ, 8 নীলচে সবুজ, 9 নীল, 10 গাঢ় নীল, 11 লালচে বেগুনি, 12 গাঢ় লালচে বেগুনি, 13 বেগুনি আর 14 গাঢ় বেগুনি। অর্থাৎ যে বিভিন্ন পিএইচের বিভিন্ন মানের জন্য কাগজের বর্ণ বিভিন্ন রকম, ফলে কাগজটি কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় এটা কিন্তু আমরা এই পিএইচ নির্দেশের সাহায্যে বলে দিতে পারি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে বিভিন্ন রকম পদার্থ থাকে তার কিন্তু পিএইচ কিন্তু জানা প্রয়োজন পড়ে। যেমন কয়েকটি গুরুত্বপূর্ণ পদার্থ যাদের পিএইচের মান আমাদের জেনে রাখা উচিত। হচ্ছে আমাদের শরীরে যে পাচক রস থাকে, আমাদের শরীরে পাচক রসে থাকে HCl অ্যাসিড, এই জন্য এটা হচ্ছে কিন্তু আম্লিক প্রকৃতি, তীব্র আম্লিক 1.2। ভিনিগার, ভিনিগার হচ্ছে একটি মৃদু অ্যাসিড, এটি আম্লিকতা হচ্ছে pH 2.4 থেকে 3.4। টমেটোর রস, টমেটোর রস হচ্ছে মৃদু আম্লিক 4.5। কফি 4.5 থেকে 5.5। অম্লবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি হয় সেখানে যে কতটা সেটা আম্লিক হবে বা ক্ষারীয় সেটা নির্দিষ্ট বলা যাবে না, মোটামুটি সেটা 5.6 এর সাধারণ ক্ষেত্রে বেশি হয়। দুধ, দুধ হচ্ছে সামান্য আম্লিক 6.5। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় 7.4। বেকিং সোডা, এটা হচ্ছে ক্ষারীয় 8.5। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, যার pH 10। এরপর দেখো যে দন্তক্ষয়ে pH এর প্রভাব। সাধারণ ক্ষেত্রে মিষ্টি জিনিস যদি বেশি খাওয়া হয়, মিষ্টি বা টক জিনিস যদি বেশি খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁতের কিন্তু ক্ষয় বেশি পরিমাণে হয়, দাঁত সহজে ক্ষয়ে যায়। তো দাঁতের ক্ষয়ে যাওয়ার কারণটা কী কারণ ক্ষয়ে যায়? আসলে যে যখনই আমরা কোনো মিষ্টি জিনিস খাচ্ছি তখন কী দেখা যায়, সেই মিষ্টি জিনিস যদি সেই দাঁতের ফাঁকে যদি আটকে থেকে যায়, তো দেখা যায় যে সেখানে বিভিন্ন রকম জীবাণু দানা বাঁধে, ফলে সেখানে সেই মিষ্টি জিনিস থেকে উৎপন্ন হয় অ্যাসিড। আর আমরা জানি আমাদের দাঁত যেটা আছে, দাঁতের এনামেলটা হচ্ছে মূলত ক্যালসিয়াম দ্বারা গঠিত, অর্থাৎ সেটা একটা যে ধাতব মানে ক্ষারীয় পদার্থ। তাই যে অ্যাসিডটা উৎপন্ন হয় সেই অ্যাসিডটা সেই ক্ষারীয় পদার্থের সঙ্গে, যেমন ক্যালসিয়াম ফসফেট, এদের সঙ্গে কী হচ্ছে বিক্রিয়া করে কী হচ্ছে যে তাকে যে যেটাকে ক্ষয় করে দিই, ফলে দেখা যায় যে অকালেই দাঁত কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে তার জন্য কি তাই জন্য টুথপেস্ট ব্যবহার করা হয়। তাতে কী হয়, তাতে যদি ভালো করে যদি ব্রাশ করা হয়, ব্রাশ করলে সেই যে মিষ্টি কণাগুলো কী হবে, যে দাঁতের ফাঁকের মধ্যে আটকে থাকে সেটা বাইরে বেরিয়ে যায়, ফলে সেখানে জীবাণু দানা বাঁধতে পারে না, ফলে দাঁত কিন্তু পরিষ্কার থাকে। এই জন্যই রোজ ব্রাশ করা কিন্তু খুব আবশ্যক। টুথপেস্ট দিয়ে ব্রাশ করা উচিত, কারণ টুথপেস্টের মধ্যে আবার কী থাকে, বিভিন্ন রকম ক্ষারীয় পদার্থ থাকে উপস্থিত, যেটা কী করে, যেটা কিন্তু যে সেরকম যেসব আম্লিক পদার্থ তাদেরকে কিন্তু প্রশমিত করে, ফলে দাঁতের ক্ষয় কিন্তু সহজে ঘটতে দেয় না। এছাড়া কৃষি ও মৎস্য চাষে অনেক ক্ষেত্রে চুনের ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় কৃষি মৎস্য চাষে চুনের ব্যবহার? আসলে যেসব সার ব্যবহার করা হয় কৃষি মৎস্য চাষে, অধিকাংশই দেখা যায় যে জলে দ্রবীভূত হয়। যেমন দেখো অ্যামোনিয়াম নাইট্রেট,
জলে দ্রবীভূত উৎপন্ন করে বিন্দু ক্ষার আর তীব্র অ্যাসিড। অ্যামোনাইটে যেমন উৎপন্ন হচ্ছে NH4 প্লাস NO3 মাইনাস, NH4 প্লাস উৎপন্ন হয় NH4OH। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর NO3 মাইনাসে উৎপন্ন হয় HNO3 অর্থাৎ তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে যেহেতু অ্যাসিডের তীব্রতা বেশি তাই দেখা যায় যে সেখানে জমিটার দিকে কী হয়, জমিটা সেখানে আম্লিক হয়ে পড়ে। আর জমিতে আম্লিক হয়ে পড়ে, জমি যদি অম্লতা বেড়ে যায় তার কিন্তু চাষবাস ভালো করে হয় না। তাই সেখানে দেখা যায় বস্তা বস্তা চুন দেওয়া হয়। চুন যদি একটা ক্ষারীয় পদার্থ তাহলে কি দেখা যায়, সেটি এই যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে দেয়, অর্থাৎ অ্যাসিডকে প্রশমিত করে দেয়। তার ফলে দেখা যায় জমি কিন্তু তার উর্বরতা শক্তি ফিরে পায়। এই জন্যই কৃষিতে আবার মৎস্য চাষের ক্ষেত্রে কী দেখা যায়, মৎস্য চাষের ক্ষেত্রে যে বিভিন্ন গাছের যে পাতা পচে পড় সেটা জলের মধ্যে দ্রবীভূত হয়। আর সেই পচা পাতা এগুলো থেকে কী দেখা যায় যে সেখানে কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়। তা তাদেরকে পছন্দ করতে কিন্তু যে সেই পুকুরে জলের মধ্যে যে চুন যোগ করা হয় যাতে সেটি প্রশমিত হয়ে সেখানে যাতে অম্ল ক্ষারত্বের ভারসাম্য বজায় থাকে। আজকের জন্য আমি এখানে শেষ করছি। পরের দিন যে বিভিন্ন রকম অক্সাইডের আর যে তার সঙ্গে অ্যান্টাসিড এসব বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ করছি। নমস্কার।